এগুলো সবই টার্সিয়ারি কেয়ার ছাড়া পসিবল নয় এবং হিউজলি কস্টলি। তাহলে এক তো হচ্ছে কস্ট খুব বেশি, সব জায়গায় হয় না, প্লাস টার্সিয়ারি কেয়ার লাগবে, সেই জন্য এই ট্রিটমেন্টগুলো আমাদের সব জায়গাতে পসিবল নয় বলে এই পপুলেশনটা বারবার পিছিয়ে পড়ে। তার সঙ্গে আমি বলেছিলাম যারা পাবলিক হেলথ সেক্টরে, পাবলিক সেক্টরে কাজ করে বা অর্গানাইজ সেক্টরে কাজ করে তাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে অথবা একটা মেডিক্লেম কিছু পলিসি থাকে। একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে বা করে না, তাদের ক্ষেত্রে এই কস্ট বিয়ার করা পসিবল নয়। নিয়ারলি 80% আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন বা করে না। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ওয়াজ ইন্টারেস্টেড উইথ দ্য ফলোইং এজেন্ডা। এই যে প্রোগ্রামটা আমি বললাম, ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ দ্য এল্ডারলি, NPHC, তার কিছু কিছু এজেন্ডা আছে। কি কি আছে? এস্টাবলিশিং জেরিয়াট্রিক ওয়ার্ড ফর এল্ডারলি পেশেন্ট এট অল ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল। যত ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল আছে তাতে ডেডিকেটেড জেরিয়াট্রিক পেশেন্ট ওয়ার্ড রাখতে হবে। এখন আছে কি, বা এখন থাকলে কতগুলো আছে সেটা পরে ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে এক্সপানশন অফ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ফর ক্রনিক টার্মিনাল ডিজেনারেটিভ ডিজিজ। ক্রনিক ডিজিজ আমরা জানি, নন কমিউনিকেবল ডিজিজ গুলো ক্রনিক। টার্মিনাল যদি টার্মিনাল ক্যান্সার থাকে, ডিজেনারেটিভ ডিজিজ গুলো এগুলো নর্মালি নিউরো সার্জিক্যাল যে ডিজিজ গুলো আছে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ সেইগুলো। Providing improved medical facilities to those not able to attend medical centers, strengthening of CSC, PSC, mobile clinic. এই যে আমি জেরিয়াট্রিক ওয়ার্ডের কথা বলছি সেটাও থাকবে ডিস্ট্রিক্ট হসপিটালে। তাহলে যে পেশেন্টটা ডিস্ট্রিক্ট হসপিটালের থেকে 100 কিলোমিটার দূরে থাকে বা 70 কিলোমিটার দূরে থাকে, যার যাওয়ার কোনো ট্রান্সপোর্ট নেই, যার সঙ্গে অ্যাকম্পানি কোনো পার্সন নেই, তারা কোথায় যাবে? তারা নিয়ারেস্ট কোনো পিএসসি বা সিএসসি, বিপিএসসি যেগুলোকে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বলে, সেরকম সেটআপে যাবে। তো যদি সেরকম সেটআপে যেতে হয় সেইগুলোকে ইমপ্রুভ করতে হবে। নেক্সট হচ্ছে ইনক্লুশন অফ জেরিয়াট্রিক কেয়ার ইন দ্য সিলেবাস অফ মেডিকেল কোর্সেস ইনক্লুডিং কোর্সেস ফর নার্সেস। আমি আগের দিনই বলেছিলাম যে সো কল্ড পেডিয়াট্রিক্সও আমাদের পড়ানো হয় এমবিবিএস এ, কিন্তু জেরিয়াট্রিক মেডিসিন পড়ানো হয় না। সিমিলারলি প্যারামেডিক্যাল কোর্স, নার্সিং এবং বাকি যেগুলো আছে প্যারামেডিক্যাল, যেমন ফিজিওথেরাপি হতে পারে, মেডিকেল টেকনোলজি হতে পারে, সেগুলোতে আলাদা করে জেরিয়াট্রিক কেয়ার পড়ানো হয় না। Then reservation of beds for elderly in public hospital, training of geriatric caregivers, setting up research institute for chronic elderly disease such as dementia, Alzheimer. আমি বলেছিলাম ডিমেনশিয়ার উপরে নিয়ারলি $1 ট্রিলিয়ন খরচা হয় ওয়ার্ল্ড ওয়াইড, এবং ডিমেনশিয়ার প্রায় 4 মিলিয়ন এখন এই মুহূর্তে এফেক্টেড ইন্ডিয়াতে, যেটা ট্রিপল হয়ে যাবে, ট্রিপল পেরিয়ে যাবে, 13+ মিলিয়ন হয়ে যাবে। ভিশন কি? ভিশন মানে হচ্ছে ব্রড অবজেক্টিভ, নিয়ারলি গোল বলা হয়, যে আমরা এই স্টেটটা অ্যাচিভ করতে চাইছি, সেই গোলটা এই প্রোগ্রামের হচ্ছে, এটা একটা ব্রড জিনিস। টু প্রোভাইড অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড হাই কোয়ালিটি লং টার্ম কম্প্রিহেন্সিভ ডেডিকেটেড কেয়ার সার্ভিস টু অ্যান এজিং পপুলেশন, ক্রিয়েটিং আ নিউ আর্কিটেকচার ফর এজিং, টু বিল্ড আ ফ্রেমওয়ার্ক টু ক্রিয়েট অ্যান এনাবলিং এনভায়রনমেন্ট ফর এ সোসাইটি ফর অল এজেস, টু প্রমোট দ্য কনসেপ্ট অফ অ্যাক্টিভ অ্যান্ড হেলদি এজিং। আগের দিনে আমি বলেছিলাম যে এজিং মানেই একটা পার্সন সে ডেবিলিটেটিং কন্ডিশনে চলে যাবে, সে নড়তে পারবে না, চড়তে পারবে না, খেতে পাবে না, তার অসুস্থতায় লক্ষণ, এরকম নয়। হেলদি এজিং বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাই আমাদের সবাইকার মধ্যে ঢোকাতে হবে বা ধারণাটা দিতে হবে। তো সেইটা মেনলি প্রমোট করা হচ্ছে এর ভিশন। স্পেসিফিক অবজেক্টিভস কিছু আছে। স্পেসিফিক অবজেক্টিভস গুলো কি কি? To provide an easy access to promotional, preventive, curative and rehabilitative service to the elderly through community-based primary healthcare approach. ওই যে বলেছিলাম যে আমরা যেগুলো দিই, আমি যে স্ক্রিনিং করি, আমি যে ক্যান্সার পরিচিত দিকে ক্যান্সারের যে স্ক্রিনিং করা হয় সেগুলো তো সেকেন্ডারি প্রিভেনশন, তাহলে প্রাইমারি প্রিভেনশন বা প্রাইমারি ট্রিটমেন্ট পিএসসিতেই হবে এবং সেটার জন্য আলাদা করে ট্রেনিং লাগবে। To identify health problems in the elderly and provide appropriate health interventions in the community with a strong referral backup. Referral সবসময় নিচ থেকে উপরের দিকে যায়, তোরা জানিস প্রাইমারি হেলথ সেন্টার থেকে, তারপরের ধাপ বিপিএসসি বা সিএসসি, সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে টার্সিয়ারি সেন্টার। To build capacity of the medical and paramedical professional as well as caretakers within the family for providing health care to the elderly. তাহলে আমরা জানলেই হবে না বা প্যারামেডিক্যাল কোর্সে আমি জেরিয়াট্রিক মেডিসিন পড়ালেই হবে না, তার সঙ্গে সঙ্গে যারা কেয়ার গিভার আছে মানে বাড়িতে যারা দেখভাল করে তাদেরকেও জানতে হবে, এটাও একটা কাজ। নেক্সট,
to provide referral services to the elderly patient through district hospital, regional medical institution. আর একটা কি কনভার্জেন্স, এটা সমস্ত প্রোগ্রামে, ন্যাশনাল প্রোগ্রামের একটা মেন ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন বলে। যেমন আমি আগের দিন তোদের বলেছিলাম যে অনেকগুলো সেক্টর থেকে সোশ্যাল বেনিফিটস জেরিয়াট্রিক পেশেন্টদের জন্য পাওয়া যায়, রুরাল হেলথ থেকে পাওয়া যায়, ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে পাওয়া যায়, তারপরে সোশ্যাল সেক্টর থেকে পাওয়া যায়, গভর্নমেন্টেরই সেক্টর। তাহলে যে এতগুলো সেক্টরের মধ্যে এতগুলো বেনিফিট পাই, এই সেক্টরগুলোর মধ্যে একটা কানেকশন থাকতে হবে। সমস্ত প্রোগ্রামের ওইটা একটা মূল কথা, ওই জন্য বলা হয় কনভার্জেন্স উইথ ন্যাশনাল রুরাল হেলথ মিশন, আয়ুষ, and other line departments like Ministry of Social Justice and Empowerment. Ayush Kara, Ayush আয়ুষের মধ্যে কি কি পড়ে? নাম জিজ্ঞেস করিনি, এইটার নাম জিজ্ঞাসা করছি, ফুল ফর্ম। কি বল, বুঝতে পারলাম না। আয়ুষ হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের সিস্টেম, এ ফর আয়ুর্বেদ, ইয়েস। ইউ হচ্ছে ইউনানি, সিদ্ধা, ভেরি গুড। আর এইচ ফর হোমিওপ্যাথি। হ্যাঁ, তাহলে অল্টারনেট মেডিকেশনের যে লাইন ডিপার্টমেন্ট গুলো আছে তাদেরকেও এর সঙ্গে মার্চ করা আছে। এক্সপেক্টেড আউটকাম, এইটা একটা টার্গেট দেওয়া আছে যে এই সময়ের পরে এই প্রোগ্রাম থেকে আমরা এতটা আশা করছি। কি আশা করছি? রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার বা আরজিসি in 8 regional medical institutions by setting up regional geriatric center with a dedicated geriatric OPD and 30-bedded geriatric ward for management of specific diseases, training and research. তাহলে 8টা রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার হওয়ার কথা, থাকার কথা, যার মধ্যে ডেডিকেটেড জেরিয়াট্রিক ওপিডি আছে যেটা ডেইলি হবে, আর 30 বেডেড জেরিয়াট্রিক ওয়ার্ড হওয়া দরকার। এই কথা বলিস না, কথা বেশি হচ্ছে। নেক্সট হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, এই খুব অসুবিধা হয়, যারা শুনছে তাদেরকে শুনতে দে। পোস্ট গ্রাজুয়েট ইন জেরিয়াট্রিক মেডিসিন 16, মানে হচ্ছে পার মেডিকেল কলেজ থেকে 2টো করে সিট, তাহলে 16টা জেরিয়াট্রিক মেডিসিনের পিজিটি হবে 8টা রিজিওনাল মেডিকেল ইনস্টিটিউশন থেকে। ভিডিও কনফারেন্সিং এর সুযোগ থাকবে সেখানে 8টা থেকে, কিসের জন্য? ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, ট্রেনিং এর জন্য। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট জেরিয়াট্রিক ইউনিট উইথ ডেডিকেটেড জেরিয়াট্রিক ওপিডি এন্ড 10 বেডেড জেরিয়াট্রিক ওয়ার্ড ইন 100 টু অলমোস্ট 80 to 100 ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে এটা আমি বললাম যে কতগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে করতে হবে। আপাতত ভাবে লক্ষ্য 80 to 100 ডিস্ট্রিক্ট হসপিটালে রেগুলার বেসিসে জেরিয়াট্রিক ওপিডি হওয়ার কথা এবং 10 বেডেড জেরিয়াট্রিক ওয়ার্ড থাকার কথা। রিজিওনাল সেন্টার মানে এটা ধরে রাখ স্টেটে একটাই থাকবে, সেখানে 30 বেড, আর প্রত্যেক ডিস্ট্রিক্টে যেগুলো থাকবে সেখানে 10 বেড করে জেরিয়াট্রিক ওয়ার্ড থাকবে। জেরিয়াট্রিক ক্লিনিক্স আর রিহ্যাবিলিটেশন ইউনিট থাকবে, এগুলো কিন্তু নিচের লেভেলে থাকবে। কোথায় কোথায়? কমিউনিটি লেভেলে বা প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে। সাব সেন্টারে ইকুইপমেন্ট কিছু দেয়া থাকবে কমিউনিটি আউটরিচ সার্ভিসের জন্য। কমিউনিটি আউটরিচ সার্ভিস করে আশা, এএনএম, এই আশা বা এএনএম দের কাছে এগুলোর অ্যাক্সেস থাকবে যাতে এগুলো ওরা বাড়ি বাড়ি পৌঁছতে পারে। ট্রেনিং অফ হিউম্যান রিসোর্স ইন দ্য পাবলিক হেলথ কেয়ার সিস্টেম ইন জেরিয়াট্রিক কেয়ার, এইটা হচ্ছে স্ট্রাকচার। একদম নিচে সাব সেন্টারে হোম বেসড কেয়ার হবে। সেই হোম বেসড কেয়ারে আমি বললাম বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো যদি আশার মনে হয় বা এএনএম এর মনে হয় তারা রেসপেক্টিভ পেশেন্টকে দেবে। তার উপরে হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টারের সঙ্গে সিএসসি, এখানে জেরিয়াট্রিক ক্লিনিক হবে ফিক্সড ডে, সপ্তাহে একদিন হতে পারে বা দুদিন হতে পারে, এবং এর জন্য ওখানকার রেসপেক্টিভ যিনি মেডিকেল অফিসার তাকে জেরিয়াট্রিক এই হেলথের উপরে একটা ট্রেনিং থাকতে হবে। তার উপরে ডিস্ট্রিক্ট এনসিডি সেলের মধ্যে ডেইলি জেরিয়াট্রিক ক্লিনিক থাকবে, যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল লাইক সিয়ান হসপিটাল বোলপুর, এখানে ডেইলি জেরিয়াট্রিক ওপিডি হওয়ার কথা এবং একটা জেরিয়াট্রিক ওয়ার্ড থাকার কথা 10 বেডের, 10 বেড।
এর উপরে স্টেটে একটাই থাকবে রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার, যেটাতে ডেইলি জেরিয়াট্রিক ওপিডি হবে ডেডিকেটেড, তার সঙ্গে 30 বেডেড ওয়ার্ড থাকবে। এইটা হচ্ছে স্ট্রাকচার। সাব সেন্টারে মেনলি কি করা হয়, হেলথ এডুকেশন রিলেটেড টু হেলথি এজিং, যেহেতু জানি আমরা সাব সেন্টারে এএনএম থাকবে, সিএইচও থাকবে, এএনএম 1 বা 2 থাকবে, আর সিএইচও থাকবে, কমিউনিটি হেলথ অফিসার। তাহলে যেহেতু একদম ফুল ফোর্স ডাক্তার থাকে না, হেলথ এডুকেশনটা এখানে মেন। ডোমিসিলারি ভিজিট, বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে বেড রিডেন পেশেন্ট কেউ আছে কিনা, তাকে কিভাবে কেয়ার করা হচ্ছে, তার এক্সট্রা কিছু কেয়ার লাগবে কিনা, এইগুলো দেখা হচ্ছে মেন। অ্যারেঞ্জ ফর সুটেবল ক্যালিপার্স এন্ড সাপোর্টিভ ডিভাইসেস ফ্রম পিএসসি টু এল্ডারলি ডিসেবলড পারসন টু মেক দেম অ্যাম্বুলেটরি, মানে চলাফেরা করতে অক্ষম বা বেশ কষ্টকর, তার একটা ওয়াকিং স্টিক লাগবে, একটা ওয়াকার লাগবে, সেগুলো পিএসসি তে থাকার কথা, সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেবে সাব সেন্টার, আর লিংক করবে আদার সাপোর্ট গ্রুপের সঙ্গে, ডে কেয়ার সেন্টারের সঙ্গে। সিমিলারলি প্রাইমারি হেলথ সেন্টারে উইকলি জেরিয়াট্রিক ক্লিনিক করবে একজন ট্রেন্ড মেডিকেল অফিসার, তিনি রেকর্ড মেনটেন করবেন এল্ডারলি ইউজিং স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া আছে ন্যাশনাল প্রোগ্রাম থেকে। একটা রুটিন হেলথ অ্যাসেসমেন্ট করা হয়, তাতে কি কি থাকবে, সিম্পল ক্লিনিক্যাল এক্সামিনেশন রিলেটিং টু আই, যেহেতু ক্যাটারাক্টের চান্স বেশি, ক্যাটারাক্ট ফ্রিতে ওটি হয়, বিপি মেজার করা হয়, ব্লাড সুগার দেখা হয়, এগুলো সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ছে, তার সঙ্গে ওই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যেও ঢুকে যাচ্ছে, তাহলে দুটো প্রোগ্রাম একসঙ্গে মার্জ হয়ে গেল। প্রভিশন অফ মেডিসিনস এন্ড প্রপার অ্যাডভাইস অন ক্রনিক এলিমেন্টস, ক্রনিক যে ডিজিজ গুলো আছে তার জন্য যে মেডিসিন পিএসসি স্টকে থাকে, প্রাইমারি হেলথ সেন্টারে যে মেডিসিন অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়ে ম্যানেজ করা সম্ভব। তার সঙ্গে পাবলিক অ্যাওয়ারনেস অন প্রমোশনাল প্রিভেন্টিভ রিহ্যাবিলিটেটিভ অ্যাসপেক্ট, ওই ভিলেজ স্যানিটেশন ডে বা ক্যাম্প হয় যেদিনে সমস্ত বাচ্চাকে একটা গ্রামে গিয়ে ভ্যাকসিনেট করা হয়, সেই রকম দিনে এগুলো অর্গানাইজ করতে বলেছে। নেক্সট হচ্ছে রেফারাল সার্ভিস থাকবেই, আমরা জানি পিএইচসি থেকে তার পরের স্টেপে মানে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেটাকে বলে, ব্লকে আমি পাঠাবো। এই যে কমিউনিটি হেলথ সেন্টার, এটা হচ্ছে ইন্ডিয়ার নাম, ওয়েস্ট বেঙ্গলের নাম হচ্ছে এগুলো রুরাল হসপিটাল বা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বিপিএসসি। একটা ব্লকে কত পপুলেশন থাকে নরমালি, 30,000 হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টারের ক্যাটার করার ক্ষমতা, প্রাইমারি হেলথ সেন্টারের লোক সংখ্যা 30,000 আইডিয়ালি, তাহলে এরকম অন্তত পক্ষে 6 থেকে 7টা থাকে ব্লকে। হ্যাঁ, প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে একটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, তাহলে এই সিএসসি লোক সংখ্যা হচ্ছে 1,80,000 ক্যাটার করে। তো দেখা যায় এখানে আমাদের যে নানুর আছে, নানুর ব্লকটা, নানুরের কত পপুলেশন জানিস, 2,80,000 কাছাকাছি। অলমোস্ট 2,80,000 হচ্ছে নানুরের, তাহলে প্রায় 1 লাখ ক্যাপাসিটি বেশি, তাহলে 1 লাখ জনসংখ্যা বেশি আমাদের যে রেকমেন্ডেড পপুলেশন থাকে তার থেকে, তাহলে ম্যান পাওয়ার সবসময় শর্টেজ পড়ে, এই জন্যই পড়ে। নেক্সট হচ্ছে আমি বললাম রিহ্যাবিলিটেশন ইউনিট থাকে ফিজিওথেরাপি অ্যান্ড কাউন্সিলিং এর জন্য, তো এই রিহ্যাবিলিটেশন কে করবে, রিহ্যাবিলিটেশনটা কে করবে, হ্যাঁ ওই যে পেশেন্ট গুলো ধর বাড়িতে শুয়ে আছে, অ্যাম্বুলেটারি নয়, তাদেরকে ইয়ে করতে হবে। তো স্ট্রোক একটা পেশেন্ট ধর বাড়িতে শুয়ে আছে, প্যারালিসিস হয়ে গেছে, তাকে একটু ফিজিওথেরাপি করতে হবে, কে করবে, তারও একটা এক্সট্রা ম্যান পাওয়ার থাকে, সেটাও এই প্রোগ্রামে আছে বলে। হ্যাঁ না এক্সট্রা ম্যান পাওয়ার থাকে, আমি দেখাচ্ছি আছে। এরপরে হচ্ছে যেটা বললাম বাড়ি বাড়ি ভিজিট করবে আশারা এবং দেখে নেবে যে রিহ্যাবিলিটেশন ওয়ার্কার যদি থাকে তারাও যাবে এবং কাউন্সিলিং করবে, হোম বেসড কেয়ার যদি থাকে সেগুলো দেখাবে। হেলথ প্রমোশন প্রিভেনশন আর রেফার এগেন ব্লক থেকে রেফার হবে ডিস্ট্রিক্টে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে ব্লকে, ব্লক থেকে ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্ট হসপিটাল আমি বললাম রেগুলার ডেডিকেটেড ওপিডি সার্ভিস হবে, তার সঙ্গে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হবে কিছু স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য। 10 বেডেড জেরিয়াট্রিক ওয়ার্ড ফর ইনপেশেন্ট কেয়ার, 10 বেডেড জেরিয়াট্রিক। এই আজকে প্রচন্ড গন্ডগোল করছিস, এরকম করলে পড়ানো যাবে না। জেরিয়াট্রিকের জন্য রোজ ওপিডি হতে হবে বয়স্ক মানুষদের জন্য,
10টা করে বেড থাকতে হবে। এটা হচ্ছে ডিস্ট্রিক্টে, এটা প্রতি ডিস্ট্রিক্টে একটা করে হসপিটাল থাকে, যেরকম বোলপুরেও আছে সেয়ান হসপিটাল, সেরকম স্টেটে একটাই থাকে, সেটা হচ্ছে টার্সিয়ারি লেভেল, সেইখানে রোজ হবে ওপিডি। আর এই যে ইনডোর পেশেন্ট ভর্তি টাকাটা, এটা 10-এর জায়গায় 30, এটা মনে রাখবি। ডিস্ট্রিক্ট হসপিটালে 10, 10, স্টেটে হচ্ছে 30। স্পেশালিস্ট ডিস্ট্রিক্ট হসপিটালে সমস্ত স্পেশালিস্ট থাকেন অ্যাভেলেবেল, জেনারেল মেডিসিন, অর্থো, আই, ইএনটি সমস্ত কিছু থাকে, সেই জন্য সমস্ত সার্ভিস দেওয়া পসিবল। তাহলে টার্সিয়ারিতে এক্সট্রা কি থাকে? নিউরো সার্জন, ঠিক আছে, এটা এখানে থাকবে না। রেফারাল আমি বললাম নিচ থেকে উপরের দিকে সবসময় রেফার হয়, তাহলে প্রাইমারি হেলথ সেন্টার, তারপরে হচ্ছে ব্লক, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে রিজিওনাল হেলথ সেন্টার, রিজিওনাল হেলথ সেন্টার নয়, রিজিওনাল হসপিটাল। এছাড়া আলাদা আলাদা করে কিছু ক্যাম্প প্রাইমারি হেলথ সেন্টার থেকে করা হয়, ব্লক থেকেও করা হয়, যেটা বিএমওইসরা করেন, একটা ফান্ড থাকে, সেই ফান্ড ইউজ করে করা হয়। এইটা হচ্ছে মোটামুটি একটা রিজিওনাল সেন্টারের ছবি। এখানে দেখ স্পেশালাইজড ওপিডি হয় প্রতিদিন, 30 বেডের জেরিয়াট্রিক ওয়ার্ড থাকে, এবং সেটা একদম একসঙ্গে সমস্ত ডিপার্টমেন্ট সেখানে অ্যাভেলেবেল থাকে। যেমন কোনো ফ্র্যাকচার ওল্ড পেশেন্ট, তার সাইকিয়াট্রিক এভালুয়েশনও লাগে, তার একটা গল ব্লাডারও থাকতে পারে, তার প্রোস্টেটোমেগালির জন্য ইউরোলজির কনসালটেশন লাগবে, তার ক্যাটারাক্টের জন্য অপথ্যালমোলজি লাগবে, তাহলে সমস্ত ডিপার্টমেন্ট আমার একসাথে অ্যাভেলেবেল থাকতে হবে। এটাই হচ্ছে জেরিয়াট্রিকের মেন। ল্যাবরেটরি যে ইনভেস্টিগেশনটা আছে সেইটা বলা হয়, যেহেতু বয়স্ক মানুষ মুভমেন্ট করা কঠিন, এই সমস্ত সেন্টারে, যেখানে জেরিয়াট্রিকের রিজিওনাল সেন্টার, ব্লাড কালেকশনটাও ওপিডিতেই হয়, যাতে আর মুভ করে প্যাথোলজি যেতে না হয়। আর তার সঙ্গে এখানে সমস্ত জায়গা থেকে, লাস্টলি মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, তার তলা থেকে সমস্ত কমপ্লিকেটেড কেসগুলো রিজিওনাল সেন্টারে আসে। এই এনপিএইচসি যেটা বললাম, ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ দ্য এল্ডারলি, এটার প্রোগ্রাম স্ট্রাকচারটা এনআরএইচএম বা ন্যাশনাল রুরাল হেলথ মিশনের সঙ্গে মার্চ করা আছে, মানে এনআরএইচএম এর ফান্ড এরা ব্যবহার করতে পারে। এরা ব্যবহার করতে মানে এরা তো আর ব্যবহার করবে না, এরা ফান্ডটা দিয়ে দেয়। এই যে ফান্ডের কথা আমি বলছি, এটা একটু তোরা জেনে রাখ। টাকা অ্যালট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর যদি রাজ্য সরকারের কিছু শেয়ার থাকে তাহলে রাজ্য সরকার, আমি ধরে নিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট 75% দিল, টাকা স্যাংশন করে পাঠিয়ে দিল, আর স্টেট গভর্নমেন্ট 25%। এই যে ফান্ডটা এলো, এটা কোথায় আসে? রাজ্যে স্বাস্থ্য ভবনে ডিএইচএস এর কাছে আসে। ডিএইচএস মানে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, যিনি এই মুহূর্তে চেঞ্জ হলেন জানিস, ওনার আন্ডারে আসে। সেইখান থেকে ফান্ডটা মানে টাকাটা ট্রান্সফার হয় প্রত্যেক ডিস্ট্রিক্টে সিএমওইচ অফিসে। সিএমওইচ অফিসে একটা যেরকম ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার থাকে, সেরকম ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার থাকে, ড্যাম বলে, ডিএএম। সেই ড্যামের আন্ডারে টাকাটা আসে। এইখানে এই ড্যামের আন্ডারে আসার পরে আবার এত সহজ নয় টাকাটা ইউজ করা। পাবলিক হেলথের জন্য একজন করে ডেপুটি সিএমওইচ থাকে, একজন সিএমওইচ এর আন্ডারে 3 থেকে 4 জন ডেপুটি সিএমওইচ থাকে। তার মধ্যে যিনি ডেপুটি সিএমওইচ 2 থাকেন, সেই ডেপুটি সিএমওইচ 2 এর আন্ডারে এই প্রোগ্রামগুলো পড়ে। পাবলিক হেলথের সব প্রোগ্রাম ডেপুটি সিএমওইচ 2 এর আন্ডারে পড়ে। সেই ডেপুটি সিএমওইচ 2 তখন এই প্ল্যান করেন হচ্ছে যে কোথায় আমি ক্যাম্প করাবো, সেখানে কি কি সার্ভিস দেব। সেই প্ল্যান করার পর তিনি সেইটা অর্ডার করেন বা মোবিলাইজ করেন ব্লকে, ব্লকে বিএমওইচ, তারপরে সেটা অর্ডার করেন যে এমও যাবে বা যে স্টাফ যাবে তাকে। সেই অনুযায়ী সিএমওইচ অফিস থেকে ফান্ডটা আসে ব্লকে, তারপরে ইউজ হয়। তাহলে অনেক কমপ্লিকেটেড সিস্টেম, এরকম নয় যে টাকা দিয়ে দিল খরচা হয়ে গেল সঙ্গে সঙ্গে। সমস্ত কিছু ওপর থেকে ডিসেন্ট্রালাইজড হয়ে আসে। এরকম একটা স্টেট হেলথ সোসাইটি আছে, একটা ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি আছে। আর ম্যানেজমেন্ট স্ট্রাকচার আমি দেখালাম, ন্যাশনাল এনসিটি সেল আছে, স্টেট এনসিটি সেল আছে, ডিস্ট্রিক্ট এনসিটি সেল আছে। তাহলে ডিস্ট্রিক্ট এনসিটি সেল মানে সিএমওইচ অফিসে অবশ্যই ডিস্ট্রিক্ট এনসিটি সেলে ডেপুটি সিএমওইচ 2 থাকবেন, যেহেতু ওর আন্ডারে এই প্রোগ্রামটা। এই জিনিসগুলো সাব সেন্টার লেভেলে অ্যাভেলেবেল করার কথা, কিন্তু আজ পর্যন্ত আমি আমার জীবনে কোনো সাব সেন্টারে দেখিনি যে এই শোল্ডার হুইল আছে, দেখিনি। ওই জন্যই আমি এই ছবিটা দিয়েছি, এগুলো থাকার কথা।
ওয়াকিং স্টিক, ক্যালিপার, ইনফ্রারেড ল্যাম্প, শোল্ডার হুইল, পুলি, অর্ডিনারি ওয়াকার। কোনো অ্যাডিশনাল কন্ট্রাকচুয়াল ম্যান পাওয়ার এই প্রোগ্রামের আন্ডারে সাব সেন্টারে নেওয়ার কথা নয়। যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে তারাই কাজ করবে। এক্সিস্টিং ম্যান পাওয়ার কারা থাকে সাব সেন্টারে? এএনএম, অক্সিলারি নার্স, মিডওয়াইফ, তাই তো? এএনএম থাকেন, এএনএম 1 বা এএনএম 2 কিছু কিছু জায়গায়। এখন সেগুলো চেঞ্জ হয়ে গেছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে, সেখানে থাকে সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, তারা থাকে। এরপরে পিএসসি, তার উপরের ধাপ, সাব সেন্টারের উপরে পিএসসি। পিএসসি তে আর একটু বেশি থাকে, নেবুলাইজার থাকে, অবশ্যই থাকে, গ্লুকোমিটার থাকে, শোল্ডার হুইল থাকে, অর্ডিনারি ওয়াকার থাকে, সার্ভাইকাল ট্র্যাকশন থাকার কথা, এক্সারসাইজ বাইসাইকেল থাকার কথা, লাম্বার ট্র্যাকশন, গেট ট্রেনিং অ্যাপারেটাস, ইনফ্রারেড ল্যাম্প, এইগুলো থাকার কথা। আর যে মেডিসিন আমি বললাম লাগবে, সেগুলো পিএসসির যে স্টক আছে সেখান থেকে ইউজ হয়। এই যে আমি বললাম যে পিএসসি থেকে একজন রিহ্যাবিলিটেশন ওয়ার্কার থাকার কথা, যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট করানো যায়, রেমুনারেশন 50,000 পার মান্থ করে সেই ওয়ার্কারকে দেওয়া সম্ভব। এই প্রোগ্রামে সেই ফান্ড আছে। পার অ্যানাম 1.8 লাখ খরচা হবে। এনারা বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করে আসবেন, মেডিকেল রিহ্যাবিলিটেশনটা করবেন, বাড়ির লোককে বুঝিয়ে দেবেন যে কিভাবে করতে হবে এবং তার ফলো আপ করবেন। এরপরের ধাপ হচ্ছে সিএসসি বা বিপিএসসি। সেখানে কি কি আছে? নেবুলাইজার, গ্লুকোমিটার, ইসিজি, পালস অক্সিমিটার, ডিফিব্রিলেটর, মাল্টি চ্যানেল মনিটর, শর্ট ওয়েভ ডায়াথারবি, ইন্টারমিটেন্ট সার্ভাইকাল ট্র্যাকশন, ওয়াকিং ফর গেট ট্রেনিং ইকুইপমেন্ট, ওয়াকিং স্টিক, শোল্ডার হুইল, পুলি, ওয়াকার, সার্ভাইকাল ট্র্যাকশন। আর কিছু কিছু এক্সট্রা ম্যান পাওয়ার বিপিএসসি তে নেওয়া সম্ভব যদি সেখানে জেরিয়াট্রিক ফিল্ড থাকে। কি কি? কনসালটেন্ট মেডিসিন 2 জন, নার্স 6 জন, ফিজিওথেরাপিস্ট 1 জন, হসপিটাল অ্যাটেন্ডেন্ট 2 জন, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2 জন। টোটাল প্রায় 28,20,000 পার বিপিএসসি বা কমিউনিটি হেলথ সেন্টার সিএসসি তে খরচা করার মতো ফান্ড থাকে এই প্রোগ্রামের আন্ডারে। এরপরে হচ্ছে তার উপরে ধাপ ডিস্ট্রিক্ট হসপিটাল, মানে আমাদের বোলপুর সেয়ান কি থাকার কথা? নেবুলাইজার, গ্লুকোমিটার, ইসিজি মেশিন, ডিফিব, মাল্টি চ্যানেল মনিটর, নন ইনভেসিভ ভেন্টিলেটর, শর্ট ওয়েভ ডায়াথারমি, আল্ট্রাসাউন্ড থেরাপি, সার্ভাইকাল ট্র্যাকশন, পেলভিক ট্র্যাকশন, টেন্স, ট্রান্স ইলেকট্রিক নার্ভ স্টিমুলেটর, এইটা থাকার কথা, এটা এক্সট্রা সিএসসি থেকে আলাদা। অ্যাডজাস্টেবল ওয়াকার। এরপরে রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার এই মুহূর্তে যে 8টা আছে, কি কি নাম দেখ? এইমস আছে নিউ দিল্লি, এর আন্ডারে স্টেট আছে দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। বিএইচইউ এর আন্ডারে আছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল এর রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটির আন্ডারে, ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। জম্মু কাশ্মীরের জন্য শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তিরুবনন্তপুরম গভর্নমেন্ট মেডিকেল কলেজে সাউথের কেরালা আছে, সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, তামিলনাড়ু। গুয়াহাটি মেডিকেল কলেজের আন্ডারে আসাম আর নর্থ ইস্টার্ন স্টেট সবগুলো। মাদ্রাস মেডিকেল কলেজের আন্ডারে আছে তামিলনাড়ু, অন্ধ্র, ওড়িশা। এসএন মেডিকেল কলেজ যোধপুরের আন্ডারে রাজস্থান, গুজরাট। গ্রান্টস মেডিকেল কলেজ এন্ড জেজে হসপিটাল মুম্বাইয়ের আন্ডারে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, ছত্তিশগড়। কর্ণাটকার নর্দার্ন ডিস্ট্রিক্ট গুলো, সাউদার্ন গুলো আছে তিরুবনন্তপুরম গোয়া মেডিকেল কলেজের সাথে। তাহলে যে বলেছিলাম 8টা রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার থাকার কথা, 8টাই এস্টাবলিশড। কি কি থাকবে রিজিওনালে এক্সট্রা বলতে? ফাউলার্স বেড, সাইড টেবিল এন্ড স্টুল, আইভি স্ট্যান্ড, এক্সামিনেশন টেবিল, পার্টিশন স্ক্রিন, হুইল চেয়ার, পেশেন্ট ট্রলি। এই ফাউলার্স বেড এই জিনিসটা কি কেউ জানিস? এই বেডটা কি? ফাউলার্স বেড তোরা তো এখানে আইসিইউ আছে, আইসিইউ গেছিস তো? আইসিইউ বেডগুলো দেখেছিস? ওগুলোই হবে। ঠিক 4টে পার্টিশনে আলাদা আলাদা করে ভাগ করা থাকে। হেড আপ করা যায়, ব্যাকে পার্টিশন আছে, নিতে পার্টিশন আছে, আলাদা করে পায়ের দিকটা তোলা যায় আর নিতেও তোলা যায়। এরকম 4টে পার্টিশন আছে, ওপর দিকে দুটো, নিচের দিকে দুটো। আর কি কি থাকবে? মেশিনারি, শর্ট ওয়েভ ডায়াথারমি, ট্র্যাকশন, 2 রকমের পেলভিক আর সার্ভাইকাল। টেন্স থাকবে, অ্যাডজাস্টেবল ওয়াকার, এডিএল ইউনিট ইনক্লুডিং হ্যান্ড ফাংশন, ইন্টারফারেন্সিয়াল থেরাপি ফর পেন, প্যাসিভ মোশন ইউনিট, নি মডিউলার, এরোবেড। এরোবেড কি জিনিস?
ভেরি গুড, প্রেসার সোর বা বেড সোর যাতে না হয়, এরকমই আগে কনসেপ্ট ছিল ওয়াটার বেড, এখন হয়ে গেছে, হ্যাঁ এখন হয়ে গেছে ওয়াটার বেড হলে ভারী হয়ে যায় অনেকটা, ওই জন্য এখন হয়ে গেছে এরোবেড। নন ইনভেসিভ ভেন্টিলেটর, ইনভেসিভ ভেন্টিলেটর, ডিফিব, ইমার্জেন্সি ট্রলি, পোর্টেবল এক্সরে, পোর্টেবল আল্ট্রাসাউন্ড, এগুলো খুব জরুরি। এক্সরে বা আল্ট্রাসাউন্ড তো সব হসপিটালেই থাকে, কিন্তু পোর্টেবল থাকতে হবে, কারণ আমাকে বেড সাইডে নিয়ে গিয়ে করতে হতে পারে। আর প্রভিশন অফ ভিডিও কনফারেন্সিং ইউনিট, এইখানে আমি প্রফেসর অফ জিরিয়াট্রিক মেডিসিন আমার লাগবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাগবে 2 জন, এসআর লাগবে 4 জন, নার্স, ফিজিওথেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার, ল্যাব টেক, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এইগুলো জেরিয়াট্রিক রিজিওনাল সেন্টারে আমি নিতে পারি। এরপরে আছে সোশ্যাল ইনক্লুশনের জন্য একটা জায়গা বলা আছে প্রোগ্রামের আন্ডারে, যেটা এখনো অনেকটাই ল্যাকিং। কি বলা আছে? ফর এনসিওরিং সোশ্যাল ইনক্লুশন এন্ড এম্পাওয়ারমেন্ট স্পেসিফিক অ্যাকশন such as creating awareness to sensitize the larger community on the needs and challenges experienced by elderly and establishing peer support groups are needed. এটা অবশ্যই দরকার নেই। Empowerment of the elderly will also come through awareness of existing legal safeguard, welfare scheme and ensuring legal reform like strengthening the existing Welfare and Maintenance Act and disposal of pending cases in maintenance tribunals in a time-bound manner. তার সঙ্গে রিফর্ম ইন দ্য এল্ডারলি ফ্রেন্ডলি লিভিং অর হাউসিং সেক্টর অ্যান্ড সিনিয়র কেয়ার হোমস আর রিকোয়ার্ড অ্যান্ড অলসো ডেভেলপিং এ ওয়ান স্টেপ সেন্ট্রালাইজ পোর্টাল ফর সিনিয়র কেয়ার অ্যান্ড প্রমোটিং কেয়ার ইকোনমি। তাহলে এগুলো সব ল্যাকিং। কি কি মেল মুদ্রা কথা বলা আছে এখানে? একটা হচ্ছে অ্যাওয়ারনেস খুব কম, লিগাল নেটওয়ার্ক খুব কম, এখনো এরকম কোনো লিগাল ব্যাকআপ সেরকম নেই যে বাবা মাকে না দেখার জন্য ছেলের জেল হয়ে গেছে, এরকম নেই সিস্টেম এখন। লিগাল নেটওয়ার্কে হেল্প লাগবে, বা বয়স্ক মানুষদের কোনো স্কিম কাজ করছে না, তার জন্য প্রম্পট একটা লিগাল সাপোর্ট সিস্টেম, সেটাও ল্যাকিং আছে। প্লাস ওয়ান স্টপ সলিউশন কিছু নেই, যে একটাই কোনো অ্যাপ আছে বয়স্ক মানুষরা অ্যাক্সেস করতে পারে, সবাইকার জন্য যা সিস্টেম ওনাদের জন্য তাই, সে ব্যাংকিং হতে পারে, ফিনান্স হতে পারে, কোনো সোশ্যাল গ্রান্ট হতে পারে, সব কিছুর জন্য আলাদা করে কিছু নেই। Specific actions required to ensure financial empowerment and inclusion including reskilling of the elderly population, এটা যথেষ্ট কঠিন আমাদের কান্ট্রিতে এল্ডারলি পপুলেশনকে আবার স্কিলিং করা। ইনক্রিজিং কভারেজ অফ পাবলিক ফান্ড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যান্ডেটরি সেভিং প্ল্যান ফর দ্য অ্যাফোর্ডিং সেগমেন্ট, রিভার্স মর্টগেজ মেকানিজম, এইটা একটা ইম্পর্টেন্ট টার্ম জেনে রাখিস। রিভার্স মর্টগেজ মানে হচ্ছে কোনো বয়স্ক মানুষ একটা লোন নিয়ে একটা বাড়ি কিনলেন বা যাই হোক একটা ফ্ল্যাট কিনলেন, থাকার ব্যবস্থা করলেন, সেই লোনটা ইমিডিয়েট ইএমআই এর মাধ্যমে চোকাতে হয় না, এটাকে বলা হয় রিভার্স মর্টগেজ ফ্যাসিলিটি। এটা লিকুইডিটি ইনক্রিজ করে সিনিয়রদের জন্য। মানে কি? মানে এরকম মনে হতে পারে ওনার হাতে একটা মাসে অনেক টাকা এলো, উনি সেই সময় টাকাটা কিছুটা শোধ করলেন, আবার কখনো এলো আবার শোধ করলেন, পুরোটাই যে জীবদ্দশায় শোধ করে যেতে হবে এমন না। ওনার মৃত্যুর পর সেই বাড়িটা ওনার থাকবে না, কিন্তু শোধটা না করলেও চলবে, এটা হচ্ছে মেন। প্লাস আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যতদিন উনি জীবিত আছেন ওইটা ব্যবহার মানে ওই বাড়িটায় থাকতে পাবেন, তাহলে এইটার স্কোপটা বাড়াতে বলা আছে। আর প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা হয়েছে টার্গেটেড জেরিয়াট্রিক হেলথ ইন্স্যুরেন্সের জন্য। আমি কিছু ইন্স্যুরেন্সের নাম আগের দিন বলেছিলাম, যেহেতু জেরিয়াট্রিক হেলথটা অনেক একটা কমপ্লিকেটেড জায়গা, যেখানে এক্সিস্টিং নন কমিউনিকেবল ডিজিজ অলরেডি থাকে, অনেক ডিজিজ বার্ডেন থাকে, তার সঙ্গে গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত যে প্ল্যানটা আছে এগুলো আছে, এই জন্য এখানে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দৃষ্টিটা কম, অনেকটাই কম, যেহেতু ওদের লাভটা কম। তো সেইটা টার্গেটেড কিছু ইন্স্যুরেন্স পলিসি ওদের জন্য করতে বলা হয়েছে, যারা একটু অ্যাফোর্ড করতে পারবে তারা করাবে। তার সঙ্গে প্রোটেকশন ফর দ্য এল্ডারলি ফ্রম ফিনান্সিয়াল ফ্রড, যেটা অ্যাওয়ারনেস ইনক্রিজ করে করা সম্ভব, বা লিটারেসি কিছুটা বাড়িয়ে করা সম্ভব। তাহলে এম্পাওয়ারমেন্ট হলো, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো, আরেকটা হচ্ছে ডিজিটাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমি বলেছিলাম ডিজিটাল ইনক্লুশন করতে হবে। ডিজিটালের ক্ষেত্রে বলেছিলাম যে নিয়ারলি 50% অফ দ্য ইন্ডিয়ানস কখনো না কখনো ইন্টারনেট ইউজ করেন, সেখানে জেরিয়াট্রিক পপুলেশনের অনলি 13%। কেন এটা? না ডিজিটাল ডিভাইস তাদের কাছে নেই, ডিজিটাল লিটারেসি তাদের কাছে নেই, বা ডিজিটাল নলেজ তাদের কাছে নেই। আপগ্রেডেশন হোক বা যে সোশ্যাল
বেনিফিট অ্যাভেল করা সবগুলোই ডিজিটাল ছাড়া হওয়া খুব মুশকিল এখনকার দিনে, ওই জন্য এই গ্যাপটাকে ফিল আপ করতেই হবে। মেন স্ট্র্যাটেজিস যেগুলো খুব বেশি নেই, গোটা পাঁচেক মেন স্ট্র্যাটেজি আছে, যে উপরের এতগুলো আমি কথা বললাম যে অবজেক্টিভ গুলো আছে, 5টা মেন স্ট্র্যাটেজি। কি কি? প্রিভেন্টিভ এন্ড প্রমোটিভ কেয়ার, এটা ফার্স্ট। কি কি করতে হবে এর মধ্যে আছে? রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, ভেজিটেরিয়ানিজম, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং এন্ড টোবাকো প্রোডাক্টস এন্ড প্রিভেনশন অফ ফল, এইটা একটা ইম্পর্টেন্ট। বাকি উপরেগুলো লাইফস্টাইল মডিফিকেশন, আর প্রিভেনশন অফ ফলটা হচ্ছে জেরিয়াট্রিক রিজনে। তো এইগুলো আর প্রোভাইডেড বাই এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু হেলথ প্র্যাকটিস থ্রু ডোমিসিলারি ভিজিটস বাই ট্রেন্ড হেলথ ওয়ার্কার। ওই যে বললাম বাড়ি বাড়ি গিয়ে দেখবে, সেটা এনএম দেখতে পারে, আশা দেখতে পারে, অথবা যে রিহ্যাবিলিটেটিভ ওয়ার্কার আমি নেব তিনি দেখতে পারেন। They will impart health education to old person as well as their family members on care of older person. তাহলে তারা গিয়ে শুধু বয়স্ক মানুষটিকেই দেখবেন না, তাকে যে কেয়ার করেন তাকেও বলে দিয়ে আসতে হবে যে কিভাবে কেয়ার করবে। Besides, regular monitoring and assessment of old persons are carried out for any infirmity or illness by organizing weekly clinic at PHC. তাহলে উইকলি ক্লিনিক হবে পিএসসি তে, প্রাইমারি হেলথ সেন্টারে ক্লিনিকটা একদিন হবে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে একদিন বা দুদিন হবে, জেরিয়াট্রিকে প্রতিদিন হবে, জেরিয়াট্রিক ক্লিনিক প্রতিদিন হবে ডিস্ট্রিক্ট হসপিটালে, আর প্রতিদিন হবে টার্সিয়ারি সেন্টারে। এটা মনে রাখিস। বেড, ডেডিকেটেড বেড থাকবে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে 10টা বেড, রিজিয়নালে থাকবে 30 বেড, তার নিচে ডেডিকেটেড বেড থাকবে না। সেকেন্ড স্ট্র্যাটেজি কি? ম্যানেজমেন্ট অফ ইলনেস, কোথায় কোথায়, ওই যে বললাম ডেডিকেটেড আউটডোর আর ইনডোর পেশেন্ট সার্ভিস উইল বি ডেভেলপড at primary, block level, district hospital level, regional geriatric center for management of chronic and disabling disease. Health manpower development কি করে করব? এটা আমাদের জানি শর্টেজ আছে মেডিকেল কারিকুলামের মধ্যে, জেরিয়াট্রিক ইনফরমেশন সেরকম ভাবে ইনক্লুডেড নয়, সেই জন্য ইন সার্ভিস ট্রেনিং দিতে বলা আছে। তার জন্য স্ট্যান্ডার্ড ট্রেনিং মডিউল আছে, যেটা WHO এন্ড মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন্ডিয়া বানিয়ে ফেলেছে অলরেডি। তো সেইটার থেকে এই প্রিপারেশন করে ট্রেনিং দিতে বলা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যদি পাওয়া যায়, 8টা করে সিট রাখা হয়েছে, 8টা জায়গাতে 16টা করে, 8 দুগুণে 16, তাহলে পরবর্তীকালে কনসালটেন্ট হিসেবে তাদের ইউজ করা হবে। মেডিকেল রিহ্যাবিলিটেশন অ্যান্ড থেরাপিউটিক ইন্টারভেনশন by arranging therapeutic modalities like therapeutic exercise, training in activities of daily life, treatment plan, inflammation through physiotherapy at CHC, district hospital and regional geriatric level. তার সঙ্গে মেডিসিন ইকুইপমেন্ট এগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে। লাস্টলি সবসময় বলা হয় ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন, আইসি, এইটা করতে হবে। মাস মিডিয়া, ফক মিডিয়া, যে কারণে বললাম অ্যাওয়ারনেসটা খুব কম, কারণ আমাদের কান্ট্রিতে মেন অ্যাওয়ারনেস এখন এনসিটির জন্য এসছে, কিন্তু জেরিয়াট্রিক হেলথ কেয়ারের জন্য এখনো আসেনি। সেই জন্য হেলদি এজিং এর কনসেপ্টটা দিতে হবে সবাইকে। আর বাকি ফিজিক্যাল এক্সারসাইজ, হেলদি হ্যাবিটস, রিডাকশন অফ স্ট্রেস আর অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল অ্যান্ড টোবাকো, এইগুলো হচ্ছে মেন। তাহলে নন কমিউনিকেবল ডিজিজ পড়লেই অনেকটা পড়া হয়ে যাবে, তার সঙ্গে একটু একটু আলাদা।